আমি কি বললাম, আমি তো বানিয়ে তো দিলাম এর মধ্যে, তোমাকে লজিকের সাথে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে এই জিনিসটা কতটা ভুল। কেন ভুল, ওখানে অ্যাপ্লাই করতে পারবো না? একটু ওয়েট করে যাও, যতদিন না আমাদের বোরের পরমাণু মডেল করছে। আমি কি বললাম, সেম ডাইরেকশনের একটা ফোর্স কাজ করছে ইলেকট্রনের উপর। আমাদের পরমাণু যে নিউক্লিয়াস আছে, ওই পরমাণুর নিউক্লিয়াসে কে কে অবস্থান করে। আমি কি বললাম, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাটম নেক্সট একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমিস্ট্রির মেন্টর। আজকে এই লেকচার নাম্বার 3 অফ আওয়ার অ্যাটমিক স্ট্রাকচার সিরিজে থার্ড লেকচার। এই থার্ড লেকচারের মধ্যে থেকে আমরা কি কমপ্লিট করবো বলো তো? এই থার্ড লেকচারের মধ্যে আমরা দেখবো আজকে ফোর্স অ্যানালাইসিস ইনসাইড অ্যাটম। মানে কি, মানে পরমাণুর ভিতরে কোন কোন বল ক্রিয়া করে, আমরা সেই জিনিসগুলোকে নিয়ে গভীরভাবে অধ্যয়ন করব। যদি আমি বলি ফোর্স অ্যানালাইসিস ইনসাইড অ্যাটম, এখানে কিন্তু আমি নিউক্লিয় বল পড়াবো না। নিউক্লিয় বলকে বাদ দিয়ে শুধুমাত্র নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে সমস্ত বলগুলো ক্রিয়া করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। বোঝার চেষ্টা করার একটা জিনিস, যে আমি যখন এই জিনিসগুলো পড়াচ্ছি, এই জিনিসটা কিন্তু তোমাদের যে ফার্দার যে মডেলটা আমি পড়াবো, যার নাম আছে বোরের পরমাণুর মডেল, সেই বোরের পরমাণুর মডেলের মধ্যে প্রচুর কাজে দেবে। প্রচুর মানে প্রচুর। ওর মধ্যে যে সমস্ত ডেরিভেশনগুলো আসবে, ধরো ব্যাসার্ধ আছে, তারপরে বেগ আছে, গতিবেগ মানে গতিশক্তি আছে, স্থিতিশক্তি আছে, মোট শক্তি আছে, এই সমস্ত কিছুকে বুঝতে আমাদের কিন্তু এই যে ফোর্স অ্যানালাইসিস অনেকটাই হেল্প করবে। এইটা কোনো একটা স্পেসিফিক টপিক তোমাদের বই থেকে কিন্তু নয়, এটা জাস্ট একটা এক্সট্রা টাইপের লেকচার তুমি ধরতে পারো। কারণ যেহেতু তোমাদেরকে আমি বলেইছিলাম যে তোমাদেরকে আমি যেই নিট লেভেলের কন্টেন্ট দেবো, তাহলে সেই জন্যই কিন্তু আমি জিনিসটা পড়াচ্ছি। এই জিনিসটাকে পড়ার পর তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড হবে, যে সম্পূর্ণ জিনিসগুলোকে বা যেগুলো মুখস্থ না করেও কিভাবে বোঝা যায় বা জিনিসগুলোকে ফিল কিভাবে করা যায়। এছাড়া যে লেখা আছে দেখো, যে এক্সট্রা লেকচার কখন বলো তো, এক্সট্রা লেকচার বিফোর রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, মানে রাদারফোর্ডের পরমাণুর মডেলটা শুরু করার আগে একটা আমি এক্সট্রা লেকচার দিচ্ছি। তাহলে বোঝার চেষ্টা করো, যখন আমরা পড়বো ফোর্স অ্যানালাইসিস ইনসাইড অ্যাটম, সেটা কিভাবে কিভাবে কাজ করে ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার দেখো, আমরা একটা যে স্টেটমেন্ট তোমাকে পড়াচ্ছি, এই স্টেটমেন্টের ভিত্তি করে যে সম্পূর্ণ লেকচারটা আমি দিচ্ছি। এই স্টেটমেন্টটা তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে, যেখানে রাদারফোর্ডের মডেল দেওয়া আছে, প্রথমে দেখবে দেওয়া থাকে কি লেখা আছে না, পজিটিভ চার্জযুক্ত কি আছে দেখো না, পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বল এবং ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল পরস্পর সমান হয়ে সিস্টেমকে স্থিতিশীল রাখে। মানে কি, মানে সিস্টেমকে স্টেবল করার জন্য দুটো বল একসাথে ক্রিয়া করে। কি কি আছে বলো তো? এক নাম্বার আছে কুলম্বিক ফোর্স, আর দু নাম্বার আসবে কি, আমাদের সেন্ট্রিফিউগাল লেখা আছে, সেন্ট্রিপিটালও বলতে পারো। কিন্তু এইটা সবসময় খেয়াল রাখবে, সেন্ট্রিপিটাল ইজ নট ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল। দুটো ডাইরেকশন আলাদা হয়, নেচার সেম হতে পারে, বাট দুটো কিন্তু ডাইরেকশন আলাদা হবে, খেয়াল রাখো। এবারে দেখো, যে কুলম্বের সূত্র যখন আমরা দেখতে যাব, কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই কোথায় করব? ইনসাইড দ্য অ্যাটম। যখন এই পরমাণুর ভিতরে আমি আমাদের কুলম্বের সূত্রকে আমি অ্যাপ্লাই করতে যাব, তাহলে এর মধ্যে আমি করবো কিভাবে? আশা করি কুলম্বের সূত্র তোমাদের সবাই জানা আছে মোটামুটি, কারণ ক্লাস 10 তোমরা সবাই পড়েছো। তাহলে কুলম্বের সূত্র যখন আমি কথা বলতে যাচ্ছি, তাহলে ভালো করে দেখো যে এর যে ম্যাথামেটিক্যাল ফর্মটা কি হয়, না যে গাণিতিক রূপটা কি হয়। ওর গাণিতিক রূপ, যেহেতু কুলম্বের সূত্র আমাদের যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে ক্রিয়া করে বা প্রকাশ করে, সেটাকে আমি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। আশা করি তোমরা ভেক্টর তো অবশ্যই পড়েই নেবে, ফিজিক্সের মধ্যে অবশ্যই তোমার ভেক্টর পড়বেই। তাহলে আমি এর মধ্যে ম্যাগনেটিক নির্ণয় করছি শুধুমাত্র, এর মধ্যে কিন্তু আমি ভেক্টর ফর্মকে লিখছি না। তাহলে এফ সমান যেটা আসবে, এফ সমান কি আসবে বলো তো? এর মধ্যে আসবে কে, তারপরে আসবে Q1, দিয়ে আসবে Q2 বাই আর স্কোয়ার। কি আসবে বলো তো? কে Q1 Q2 বাই আর স্কোয়ার। যেখানে কেটার নাম কি বলতো? এই কেটাকে আমরা কি বলি? এই কেটাকে বলা হয় কুলম্বস কনস্ট্যান্ট। কি নাম দেওয়া হয় একে বলতো? একে বলা হয় কুলম্বের ধ্রুবক বা কুলম্বস কনস্ট্যান্ট। কুলম্বস কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট। এবারে দেখো, তোমরা হয়তো এটা পড়েছিলে না পড়ানো জানেনি, কিন্তু আমি বলে দিই একটা জিনিস, যে কেটাকে আমি আরেক রকমভাবে লিখতে পারবো। কেমন হবে? যে এফ যে মানটা আমাদের আসবে, সেটা কত আসবে বলতো? সেটা হয় 1/4 পাই এপসাইলেন নট। কি আসবে? 1/4 পাই এপসাইলেন নট ইন্টু কি আসবে বলতো? Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কি বললাম? কে ইন্টু, মানে কে এর জায়গায় কি লিখলাম বলো? এর মধ্যে কে এর জায়গাতে আমি কি পুট করে দিলাম? 1/4 পাই এপসাইলেন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে এপসাইলেন নট যেটা লেখা আছে, সেই এপসাইলেন নটটা আসলে কি? এটা কনস্ট্যান্ট হিসেবে তুমি ধরো। মানে কি? এটা হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট। স্যার মানে মিডিয়াম ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট মানে কি? মানে এই যে এপসাইলন, এখানে কিভাবে পড়া হয় প্রথমে সেটা বোঝো। এখানে বলা হয় এপসাইলন নট, NOT নয়, NAU,
GHT নট, কি বলবে একে, এপসাইলন নট, হলো তো। এই এপসাইলন নট কাকে প্রকাশ করে? এপসাইলন নট প্রকাশ করে যে দুটি বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল বা বিকর্ষণ বল লাগছে, বিকর্ষণ লাগুক বা আকর্ষণ লাগুক, আমি কি বললাম, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হতে পারে। দেখো এইটা একটা আধান হলো আর এইটা একটা আধান, আমরা দেখো এর মধ্যে একটা প্লাস, এর মধ্যে একটা মাইনাস। আমরা এই দুটো আধানকে আমি রেখেছি কোন মিডিয়ামের মধ্যে, আমি ধরো এই জিনিসটাকে আমি কি বললাম, এদেরকে আমি কোন মিডিয়ামে রেখেছি, সেই প্রতিটা মিডিয়ামের কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের বা নির্দিষ্ট মান থাকে কার, এপসাইলন নটের। এবারে যে এপসাইলন নট আমি এটা লিখেছি, এটা কার জন্য লেখা আছে, এটা লেখা আছে ফর ফ্রি স্পেস, ফর ভ্যাকিউমও লিখতে পারো বা ফ্রি স্পেসও লিখতে পারো, হলো তো, অথবা স্পেসে লিখতে পারো। স্পেস মানে কি, যেখানে ফাঁকা স্থান, যেখানে বায়ু শূন্য অবস্থা, সেখানে। তাই কনফিউজ হন, বোঝার চেষ্টা করে জিনিসটা কি। আসলে আমি কি বললাম, এই জিনিসটা আসলে কি সেটা বোঝার চেষ্টা করে, যে এপসাইলন নট আমি লিখে রেখেছি, জিনিসটা কি, এটাকে সামান্য আমি এক্সপ্লেন করছি। এবারে দেখো যে দুটি বিন্দু আধান যে কোন মাধ্যমের মধ্যে আছে এবং ওই মাধ্যমের এপসাইলন নট থাকে, কিন্তু একটা করে ওই নির্দিষ্ট মাধ্যমের একটা করে এপসাইলন থাকে। মানে কি, মানে হচ্ছে প্রতিটা মাধ্যম দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কতটা লাগবে সেটা কিন্তু ডিসাইড করে। মানে কি, আমরা দেখো এর মধ্যে আমি রাখলাম, এর মধ্যে আছে আমাদের এয়ার মিডিয়াম, হলো তো, এয়ার মিডিয়ামের জন্য এপসাইলনের একটা নির্দিষ্ট মান থাকে, যেটাকে আমি এপসাইলন নট দিয়ে প্রকাশ করি। জিরো মানে ওর মধ্যে কোনো রকমের কোনো মাধ্যমই নেই, হলো তো। এর মধ্যে দেখো আমি যদি এর মধ্যে এটাকে আমি রাখতাম যে ওয়াটার মিডিয়ামে রাখতাম, তখন সেটাকে আমি কিভাবে প্রকাশ করতাম, এপসাইলন ওয়াটার। আমি যে তেলের ভিতরে কুড়ি রাখতাম আধানকে, তাহলে কি বলতাম, অয়েল, তাহলে এপসাইলন অয়েল লিখে দিতাম, হ্যাঁ কি না বল। তাহলে এইভাবে জিনিসগুলো আমরা কন্টিনিউ করব। মানে কি বোঝার চেষ্টা করে, যে দুটি বিন্দু আধানের মধ্যে যে ক্রিয়াশীল, এই দুটি বিন্দু আধান আছে, এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ হোক, এদের মধ্যে আকর্ষণ হবে, আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে যে আকর্ষণ বল আসবে, হলো তো, কি বললাম, এদের মধ্যে যে আমাদের আকর্ষণ বল আসবে, সেই আকর্ষণ বলটা কার উপর ডিপেন্ড করছে বলো তো, সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। কোন মিডিয়াম না, দুটি আধান যে মাধ্যমের মধ্যে আছে তার ওপর কিন্তু নির্ভর করে। মানে তোমাদের মনে একটা কোশ্চেন আসা উচিত ছিল যে স্যার মিডিয়াম চেঞ্জ হলে কি আমাদের ফোর্স চেঞ্জ হয়ে যায়? অবশ্যই চেঞ্জ হয়ে যায়। এই জিনিসগুলো তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন কি কিন্তু আরও ডিটেলসে গিয়ে পড়বে, এই সম্পূর্ণ জিনিসগুলো তোমাদের আরও ভালোভাবে দেওয়া আছে। এখন শুধুমাত্র এইটুকু মনে রাখো যে কুলম্বের ধ্রুবকের সাথে সাথে একটা নতুন জিনিস আসে, যার নাম কি হয় বলতো, এপসাইলন বা এপসাইলন। যখন আমি নট লাগাচ্ছি সেটা শুধুমাত্র কার জন্য বলতো, এয়ার মিডিয়ামের জন্য। যেমন যেমন আমি এখানে সিম্বল লাগাতে যাবো, দেখো এখানে ডাব্লিউ লিখে দিয়েছে মানে ওয়াটারের জন্য প্রকাশ করছে, এখানে এপসাইলন ওয়াই লিখে দিয়েছে মানে কি, এটা কার জন্য প্রকাশ করছে বলো, এটা প্রকাশ করছে তেলের জন্য। তাহলে এইটা বোঝার চেষ্টা করো। এবার আমরা দেখতে হবে কি, এই জিনিসটা তো বুঝতে পারলাম, মোটামুটি একটা আইডিয়া রাখো, দেখো বেশি ফোকাস করো না এর মধ্যে। এবারে বোঝার চেষ্টা করার একটা জিনিস যে এর মধ্যে আসবে দেখি। আমি বললাম দেখো যে স্যার আমরা তো পড়েছি পরমাণুর গঠন, তাহলে পরমাণুর মধ্যে আমি কিভাবে ফোর্সটাকে অ্যাপ্লাই করাবো। তাহলে এবারে বোঝার চেষ্টা করো এই ফোর্সটা আমাদের পরমাণুর ভিতরে কি করে অ্যাপ্লাই বা পরমাণুর ভিতরে কিভাবে কাজ করে। তাহলে পরমাণুর ভিতরে যদি কাজ করতে দেখতে হয় তাহলে আমাদের বেসিক একটা আইডিয়া থাকা দরকার। কীরকম আইডিয়া বলো, যে এই জিনিসটার আইডিয়া যে পরমাণু কী দিয়ে তৈরি হয় বলো। পরমাণু তোমরা সবাই জানো যে তিনটা জিনিস নিয়ে গঠিত হয়, একটা আসবে ইলেকট্রন, 2 নাম্বার আসবে প্রোটন, আর 3 নাম্বার আসবে নিউট্রন। কি বললাম, 1 নাম্বার আসবে ইলেকট্রন, 2 নাম্বার আসবে প্রোটন, 3 নাম্বার আসবে নিউট্রন। হলো তো, তিনটা জিনিস দিয়ে, ইলেকট্রন দিয়ে হতে পারে, প্রোটন এবং নিউট্রন, তিনটা জিনিস নিয়ে মেনলি পরমাণু গঠিত হয়। এর মধ্যে এই পরমাণুর কথা যদি বলতে যাই, এই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটার মধ্যে আধান কেমন থাকে বলো তো, এটা আসবে নেগেটিভ চার্জড, নেগেটিভলি চার্জড, হলো তো। এবার এইটাকে দেখো, এটা কেমন আসবে বলো, এটা হবে আমাদের পজিটিভলি চার্জড, কেমন, এটা আমাদের পজিটিভলি চার্জড। এবং এইটা কেমন বলো, নিউট্রাল, এর মধ্যে কোনো চার্জ নেই। এটা কেমন চার্জ বলো, এর মধ্যে নেগেটিভ চার্জ আছে। এর মধ্যে কেমন চার্জ, এর মধ্যে পজিটিভ চার্জ, এবং এর মধ্যে কোনো চার্জ নেই, আমি জিরো লিখে দিলাম, মানে কি নিউট্রাল প্রকৃতি। এবারে বোঝার চেষ্টা করো, যখন আমি আকর্ষণটা দেখতে যাচ্ছি কাদের মধ্যে দেখছি বল, আকর্ষণটা দেখতে যখন যাব আমি দেখবো দুটো জিনিসের মধ্যে, এক নাম্বার পরমাণু নিউক্লিয়াস, আর 2 নাম্বার আমাদের ইলেকট্রনটা, ওদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বললাম সেটা শুধু দেখতে যাবো। এবার বোঝার চেষ্টা করো নেক্সট জিনিস, যে এই নিউক্লিয়াস আছে, যেহেতু প্রোটন এবং নিউট্রন উভয় উপস্থিত আছে এর মধ্যে, সেক্ষেত্রে এই যে প্রোটনের যে সংখ্যাটা হয়, আমি কি বললাম, সেক্ষেত্রে এই যে প্রোটনের সংখ্যাটা আসে, এই প্রোটনের সংখ্যাটাকে আমরা কি বলে থাকি বলো তো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে আমরা কি নাম দিয়ে দিই, আমরা নাম দিয়ে দিই
না পরমাণু ক্রমাঙ্ক, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই একটা পরমাণু, এই পরমাণুর মধ্যে কতগুলা প্রোটন অবস্থান করছে, সেই প্রোটনের সংখ্যাটাকে আমি জেড দিয়ে প্রকাশ করছি। কি বললাম, প্রোটনের সংখ্যাটাকে আমি জেড দিয়ে প্রকাশ করছি, সংখ্যা মাত্র। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবারে বোঝো, যখন আমি প্রোটনের সংখ্যাটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, না জেড দিয়ে প্রকাশ করছি, পরমাণু ক্রমাঙ্ক আমি পেয়ে গেলাম। এবারে বোঝো যে এই যে ইলেকট্রনের যে আধানটা আছে, আমি কি বললাম, এই যে ইলেকট্রনের যে আধানটা আছে আমাদের, এই ইলেকট্রনের আধানটাকে আমি যদি কত ধরে নিই, -E, তাতে কোনো অসুবিধা তো নেই অবশ্যই। -E এর নির্দিষ্ট মানও থাকে, ইলেকট্রন আধানের মান আছে, আমরা পড়বো যখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবো, তখন কি আমরা পড়বো। তো ইলেকট্রনের একটা মান থাকে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবারে বোঝো, আমি বললাম ইলেকট্রন আধানটাকে আমি -E দিয়ে প্রকাশ করলাম, এটা তো প্রোটনের সংখ্যা ছিল। কি বললাম, এটা আমাদের প্রোটনের সংখ্যা ছিল। এবার তুমি এঁকে দেখো যে এর মধ্যে যদি দেখতে যেতাম আমি, তাহলে কি বলবো, তাহলে আমি কি বলতে চাই, তাহলে প্রোটন যেহেতু পজিটিভলি চার্জড, আমি কি বললাম, প্রোটন যেহেতু পজিটিভলি চার্জড এবং প্রোটনের যে আধান আছে সেটা ইলেকট্রনের আধানের সমান এবং বিপরীত হয়। আমি কি বললাম, প্রোটনের যে আধানটা আছে সেটা ইলেকট্রনের আধানের সমান এবং বিপরীত। তাহলে সমান এবং বিপরীত হওয়ার জন্য আমরা কি দেখতে পাবো এর মধ্যে বলতো, তাহলে আমি বলতে পারবো যে প্রোটনের মধ্যে যে আধানটা আছে সেটা কত আছে বলতো, +E। অবশ্যই বলা যেতে পারে, প্রোটনের মধ্যে আধান কত বলে দিলাম, +E। এবারে প্রোটনের সংখ্যা, আমি কি বললাম, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আমি আকর্ষণ বল দেখতে যাচ্ছি। তাহলে দেখবো যে এই জিনিসটা যেটা আছে, মানে আমাদের যে নিউক্লিয়াস আছে, আমি কি বললাম, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে বলো, নিউক্লিয়াসের মধ্যে আছে আমাদের প্রোটন। অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে কে আছে আমাদের বলো, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অবস্থান করছে। নিউক্লিয়াসের মধ্যে যখন প্রোটন অবস্থান করছে এবং এর আধানের নির্দেশন দেখতে পাচ্ছি, তার মান কত বলো তো, তার মান আসবে +E এলো, প্রোটনের জন্য আধান বলছি। এবার আমি চাই যে সম্পূর্ণ বা সমগ্র নিউক্লিয়াস আধানকে আমি নির্ণয় করবো। কি বললাম, সমগ্র নিউক্লিয়াসের আধানকে আমি নির্ণয় করবো। কারণ কি, কারণ আমরা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা নির্ণয় করার চেষ্টা করছি। কি বললাম, আমরা সম্পূর্ণ পরমাণুর নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনের মধ্যে আকর্ষণটাকে নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে আমাদেরকে প্রথমে তো নিউক্লিয়াসের আধানটা নির্ণয় করি, তারপরে আমরা ইলেকট্রন আধানের সাথে গুণ করে দিলেই, মানে কুলম্বের সূত্র ফেলে দিলেই আমরা কিন্তু ওদের মধ্যবর্তী আকর্ষণ বলটা আমরা পেয়ে যাবো। তাহলে এবারে বোঝার চেষ্টা করো, তাহলে যখন +E বললাম প্রোটনের যে আধান, আচ্ছা একটু আগে আমরা কি দেখলাম যে প্রোটনের সংখ্যা কত ছিল, প্রোটনের সংখ্যাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, জেড দিই বা পরমাণু ক্রমাঙ্ক দিই। তাহলে আমি এটাও বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে যে আধানটা আমাদের আছে, আমি কি বললাম, নিউক্লিয়াসের মধ্যে যে মোট আধানটা আছে, তাহলে আমি কি লিখতে পারি বলতো, যে টোটাল চার্জ অন নিউক্লিয়াস, সেটা কত হবে বলো, সমান কি লিখবো, এখানে লিখবো নাম্বার অফ প্রোটন, কি লিখবো বলো তো, নাম্বার অফ প্রোটন বা নাম্বার অফ প্রোটনস ইনটু কি লিখবো, চার্জ অন প্রোটন বা চার্জ অন সিঙ্গেল প্রোটন। হ্যাঁ কি না, মানে কি, মানে একটা প্রোটনে কত আধান আছে ইনটু কতগুলো আমাদের কাছে প্রোটন আছে, একটার আধান কত ইনটু কতগুলো আমার কাছে আছে। এই কতগুলোর জন্য বোঝার চেষ্টা করো, আমি যখন কিউ দিয়ে প্রকাশ করব, কিউ সমান কি হবে, কিউ সমান কি লিখবো, নাম্বার অফ প্রোটন যখন আমি লিখতে যাচ্ছি, নাম্বার অফ প্রোটনকে আমরা কি দিয়ে প্রকাশ করে দিই বলতো, জেড দিই। একই না, কি দিয়ে প্রকাশ করবো, জেড দিয়ে। আর একটা প্রোটনের যে আধান ছিল সেটা আমরা কি দিয়ে প্রকাশ করছি, +E দিই। তাহলে এটা কি চলে এলো বলো, তাহলে আমাদের যে কিউ কার মধ্যে নির্ণয় করছি, নিউক্লিয়াসের মধ্যে, সে নিউক্লিয়াসের মধ্যে কিউ কত এলো বলো, +Z ইন্টু, হ্যাঁ কি না, তুমি কি বললাম, +Z ইন্টু, হ্যাঁ কি না বলো, অবশ্যই চলে এলো। তাহলে এবার দেখো যে এই জায়গাটাকে ভালো করে দেখো যে এর মধ্যে আমাদের আধান কেমন ছিল বলতো, -E, এবং আমাদের যে নিউক্লিয়াস আছে ওর মধ্যে আধান কত ছিল বলতো, +ZE। কত এলো আমাদের নিউক্লিয়াসের মধ্যে আধান, +ZE। এবং আমরা একটু দেখলাম কি না, ইলেকট্রনের জন্য আধান, এবারে কি লিখবো, যে কিউ অন ইলেকট্রন সেটা কত ছিল বলো তো, কিউ অন ইলেকট্রন ছিল -E। এবার আমরা কাজ কি করবো বলো, এবার আমরা কাজ কি করবো, নিউক্লিয়াসের মধ্যে যেহেতু পজিটিভলি চার্জ এবং ইলেকট্রন চলে এলো নেগেটিভলি চার্জ, এদের মধ্যে আকর্ষণ হবে এবার অবশ্যই। তাহলে এবারে দেখো যে এই সেম যে ডায়াগ্রামটা আমি এর মধ্যে এঁকেছি, এই সেম ডায়াগ্রামের উপরে আমি একটা কাজ করি। কিরকম কাজ, ভালো করে দেখো, যে এই ডায়াগ্রামটাকে একবার দেখো, এই ডায়াগ্রামটা যখন আমরা দেখতে যাব তখন দেখতে পাচ্ছি কি, যে এই যে আমাদের নিউক্লিয়াস আছে, আমরা কেন, এই যে নিউক্লিয়াস আছে এবং এখানে যে ইলেকট্রনটা অবস্থান করছে, এদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব আছে না নেই, অবশ্যই যে দূরত্ব কত আছে, আর আছে। আমরা দেখতে পেয়ে গেছি যে এর মধ্যে আমাদের যে এই যে জেড আছে, মানে এর মধ্যে আধান কত ছিল বলো তো, +ZD। কত ছিল এর মধ্যে বলো তো, +ZD ছিল। এবং এর মধ্যে কত ছিল আধান, -E।
জেডি এবং মাইনাস ই। ধরে নিচ্ছি আমি এই সম্পূর্ণ যে সিস্টেমটা আছে আমাদের, মানে সিস্টেম মানে যার উপর আমরা অধ্যয়ন করছি, আমার এই পরমাণু যে সিস্টেমটা ছিল ধরে নিয়ে আমি স্পেসে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো রকম কোনো মিডিয়াম নেই। এবারে দেখতে যাবো যে কুলম্বের সূত্র আমি এবারে অ্যাপ্লাই করবো। তাহলে কুলম্বের সূত্র যখন অ্যাপ্লাই করতে যাবো তাহলে হবেটা কি বলতো, সেটা আসবে এফ সমান কি আসলে বলতো, কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সেটাকে আমি কি লিখতে পারবো, 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম। এবার দেখো Q1 এবং Q2, তুমি যাকে Q1 আর যাকে ইচ্ছা তুমি Q2 ধরে নাও, কোনো অসুবিধা নেই, মানে নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন আছে। তাহলে আমি ধরে নাও এখানে আমি Q1 ধরে নিলাম, এ হচ্ছে আমাদের Q1 আর এইটা আসছে আমাদের Q2, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যে ফোর্সের আমাদের পরিমাণ বার করছি আমি, এর মধ্যে আমি কাকে নির্ণয় করছি বলতো, যে কত পরিমাণে ফোর্স এর মধ্যে আমাদের অ্যাপ্লাই হচ্ছে, এফ এর পরিমাণটা। তাহলে এফ এর যে মানটা আসবে সেটা কত আসবে বলতো, 1/4 এপসাইলন নট ইন্টু কি আসবে বলতো মাইনাস ই। এর মধ্যে কিন্তু মাইনাস লিখবো না, কারণ যেহেতু আমি মডিউলাস লাগিয়ে দিয়েছি তাহলে সম্পূর্ণ ভ্যালুটা আমাদের কিসে আসবে বলতো, পজিটিভের মধ্যে আসবে। সেই জন্য আমি জিনিসটাকে মাইনাস লাগাতেও পারো, নাও পারো, তোমার ইচ্ছা। যদি আমি ভেক্টর ফর্মে লিখতে যেতাম, কি বললাম, যদি আমি এই সম্পূর্ণ জিনিসটাকে ভেক্টর ফর্মে লিখতাম সেক্ষেত্রে কিন্তু মাইনাস কিন্তু অবশ্যই লাগাতাম। আমি কিন্তু মাইনাস এই জন্য লাগাচ্ছি না, কারণ এর মধ্যে মড বার করছি, মানে কি আমি ফোর্সটার ম্যাগনিটিউড নির্ণয় করছি, সেই জন্য আমি সেখানে প্লাস লাগাচ্ছি, মাইনাস আসবে না এর মধ্যে, কনফিউশন রাখো না। ইনটু কি আসবে বলতো, জেড ই, তার মধ্যে কেমন ছিল প্লাস জেডি, ডিভাইডেড বাই কত আসবে বলো তো, আর স্কোয়ার, হয় কিনা, কত আসলো ডিভাইডেড বাই আর স্কোয়ার চলে এলো। তাহলে এফ এর যে মানটা আসবে, আমি কি বললাম এফ এর যে মানটা এলো সেটা কত চলে এলো, 1/4 এপসাইলন নট ইন্টু জেড ই স্কোয়ার বাই আর। তাহলে এইটা শুধুমাত্র কি এলো, কোন বল এলো এটা বলো, এটা আমি কোন বলকে প্রমাণ করলাম, এটা হচ্ছে কুলম্বীয় বল। পরমাণুর মধ্যে কুলম্বীয় বল কাজ করছে। এখন একটা বলে বলতে বাকি আছে, সেই বলটা কে বলো, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স। আমাদের বই তো সেম ভাবে দিয়ে দিচ্ছে, বাট সেম কিন্তু নয়। এটা কোন ফোর্স এলো বলো তো, এটা আসছে ফোর্স বিটুইন, কাদের মধ্যে ফোর্স লাগছে বলো, বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। আমি কি বলবো, এটা কার মধ্যে লাগছে বলো তো, ফোর্স বিটুইন ইলেকট্রনস অ্যান্ড নিউক্লিয়াস। তোমরা যদি বাংলাতে মানে ইংলিশে বুঝতে সমস্যা হচ্ছে, তোমার বাংলা সব বলে বলে তোমরা তো লিখে লিখে যাবে। যদি কোন রকম কোনো ইংলিশের মধ্যে প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানো, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ ইংলিশটার মধ্যে আমি একটু অভ্যস্ত পড়ানোতে আর কি, বলতে গেলে আমার একটু বাংলাতে প্রবলেম হয়, বাংলাতে লিখতে একটু অসুবিধা হয়, মানে প্রবলেম হতেই পারে, আর কি করা যাবে। এবার দেখো, তাহলে এরপরে যেটা আমরা দেখবো, এরপরে কি আসছে, এবারে কোন ফোর্সকে আমরা দেখতে যাবো বলো। এবার ভালো করে একবার দেখে নাও, দিয়ে বাকি নেক্সট ফোর্সটা আমি একবার দেখাচ্ছি। তাহলে টোটাল চার্জ আমরা কি করে বার করলাম, তাহলে এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা ফর্মুলা। তাহলে ভালো করে বোঝো, এই যে এইটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, মোটামুটি এইটাকে মনে রাখতে হবে তোমাদের, যে কী করে আমি নির্ণয় করছি। প্লাস জেডি কী করে চলে এলো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, প্লাস জেডিটা কী করে এলো, প্লাস জেডির মানেটা কী, নিউক্লিয়াস আমরা কী করে নির্ণয় করছি, এবং পরমাণুর মধ্যে কুলম্বীয় বল কীভাবে কাজ করে। এতটা পর্যন্ত ক্লিয়ার আশা করি হয়ে গেছে। এরপরে আমরা কাকে দেখবো বলো তো, এরপরে দেখবো সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল মানে বোঝার চেষ্টা করো, যে কেন্দ্রের দিকে একটা বল এক্সট্রা কাজ করে, যে কোনো ঘূর্ণনজনিত বস্তু হোক না কেন। তোমাকে একটা জিনিস দেখায়, আমি ধরো দেখানোর জন্য সেইভাবে তুমি দেখতে পাচ্ছি না, এবং এটা তুমি দড়িতে করে ধরে না, তুমি ট্রসটাকে বাঁধলে, আমি কি বললাম এই ট্রসটাকে বাঁধলে এবং ট্রসটাকে বেঁধে দড়িতে করে এরকম করে ঘুরাও। কি বললাম, তুমি একটা কাজ করো, দড়িটাকে তুমি এভাবে ঘুরাও, এই যে এই ডাইরেকশনে ঘুরাতে থাকো, এইভাবে ঘুরাও। যদি তুমি এইভাবে ঘোরাতে থাকো, একটা জিনিস ভাবো না কি হবে, এর মধ্যে কেন্দ্রের দিকে, আমি কি বললাম এই কেন্দ্রের দিকে একটা এক্সট্রা ফোর্স কাজ করবে না বল, অবশ্যই করবে। আমি কি বললাম, দেখো সম্পূর্ণ জিনিসটা এইভাবে ঘুরছে, আমি কি বললাম সম্পূর্ণ ইলেকট্রনটা আমাদের এইভাবে ঘুরছে, সাথে সাথে একটা ফোর্স এক্সট্রা লাগছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, মানে কি নিউক্লিয়াসের দিকে লাগছে। কোন দিকে বলো তো, নিউক্লিয়াসের দিকে একটা ফোর্স আমাদের এক্সট্রা কাজ করছে। তাহলে এবারে বোঝার চেষ্টা করো একটা জিনিস, তাহলে এদের মধ্যে দূরত্ব ছিল আর, এইটা আমাদের কে ছিল বলতো ই, মানে কি 4 জন ইলেকট্রন, আর এইটা আমাদের কে ছিল বলতো প্লাস জেডি মানে কি 4 জন নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রনের আধান এবং নিউক্লিয়াস আধান আমরা পেয়ে গেছি। এর মধ্যে বোঝার চেষ্টা করো এর মধ্যে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল বা কোন ফোর্স কাজে লাগছিল, তুমি দেখালাম যে এর মধ্যে দেখো যে জেডি এবং ই এর মধ্যে কোন ফোর্স লাগছিল না, কুলম্বীয় আকর্ষণ বল আমাদের এর মধ্যে লাগছিল। তাহলে ইলেকট্রনের মুভমেন্টের দিকটা কোন দিকে বোঝার চেষ্টা করো। প্রথমত আমি কি বললাম, ইলেকট্রনের মুভমেন্টের দিক কোন দিকে, ইলেকট্রন অ্যাকচুয়ালি ঘুরে এইভাবে, কেমন ভাবে বলতো এইভাবে,
এইভাবে, অ্যাকচুয়ালি এইভাবেই যায়। ইলেকট্রন ঘুরে কোন দিকে? এইরকম ভাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ইলেকট্রনের ডাইরেকশন অফ মুভমেন্ট কোন দিকে হবে? এই দিকে। কোন দিকে? এই দিকে। আবার দেখো ইলেকট্রনের ডাইরেকশন অফ মুভমেন্ট কোন দিকে হবে বলো তো? এই দিকে। কোন দিকে? এই দিকে। হলো? যখন এই দিকে আসছে তাহলে আমি বললাম ভিটা কোন দিকে কাজ করছে বলো তো? এই দিকে। ভি কোন দিকে কাজ করছে? এই দিকে। ভি কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে যে ভিটা যে কাজ করছে এটা কে? ইলেকট্রনের বেগ, হ্যাঁ কি না? ইলেকট্রনের বেগ, এদিকে ইলেকট্রন ঘুরছে। তাহলে ইলেকট্রন যদি এভাবে ঘুরছে তাহলে ঘোরার পিছনে কারণটা কি? দুটো ফোর্স একসাথে আসছে এর মধ্যে। প্রথম ফোর্স কে ছিল বলতো? যে ফোর্স বিটুইন কাদের মধ্যে বলো? এটা আছে প্রথমত ফোর্স বিটুইন যে নিউক্লিয়াস এবং দ্য ইলেকট্রন, তাদের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেই ফোর্সটার ডাইরেকশন কোন দিকে বলো তো? সেই ফোর্সটা দেখো আমাদের এই দিকে কাজ করছে। কোন দিকে? আমাদের এই সেন্টারের দিকে কাজ করছে। এই সেন্টার হয়ে কাজ করছে। এই সেন্টারের দিকে আমাদের এটা কাজ করছে। সেন্টারের ফোর্সটা মানে বলছে কি? এটা হচ্ছে কুলম্বিক ফোর্স। এটা কোন ফোর্স বলো তো আমাদের? এটা হচ্ছে কুলম্বিক ফোর্স। ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটাকে। তাহলে এইটা আমাদের কে কাজ করছে? এফ সি। কোন ফোর্স? সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স, তুমি যেটাকে বলতে চাও সেটা বলতে পারো। তাহলে এই ফোর্সটা যোগান দিচ্ছে কি? প্রথমত ইনিশিয়াল বোঝার চেষ্টা করো। আমি যখন বললাম ঘুরাচ্ছি, একটা কোনো জিনিস আমি এরকমভাবে ঘুরাচ্ছি, এরকমভাবে ঘুরাচ্ছি, ঘুরানোর সময় তাহলে একটা ফোর্স লাগছে কেন্দ্রের দিকে এবং একটা ফোর্স লাগছে কোন দিকে বলতো? ট্যানজেন্সিয়াল একটা ভিতর দিকে লাগবে এবং ট্যানজেন্ট বরাবর আরেকটা ফোর্স লাগবে এইরকমভাবে। এইরকমভাবে আমি কি বললাম? একটা সেন্টারের দিকে লাগছে, দেখো এই সেন্টারের দিকে এটা লাগবে, এই সেন্টারের দিকে এইরকমভাবে। হাতটা আমার যেদিকে আছে এই দিকটাতে। আর একটা লাগবে দেখো এইরকমভাবে, এই টুয়ার্ডস এইভাবে। যার জন্য ইলেকট্রনটা এইভাবে ঘুরছে সম্পূর্ণ। কি বললাম? ইলেকট্রনটা এইভাবে ঘুরছে, এইভাবে। এবং ইলেকট্রন যখন এইভাবে ঘুরছে আর সেই মুহূর্তে কি হচ্ছে বলতো? আর একটা এক্সট্রা ফোর্স, এই যে আমার হাতের অ্যালাইনটা দেখো, এই হাতের অ্যালাইন বরাবর একটা ফোর্স লাগছে, যেটা যোগান দিচ্ছে। আমি কি বললাম? এই ফোর্সটাকে যোগান দিচ্ছে কোন ফোর্স? মনে রাখবে, এই যে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স আছে, এই ফোর্সটা এবং এই ফোর্সটাকে দেখো, এরা দুজন দুজনকে যোগান দেয়। কি বললাম? এরা দুজন দুজনকে যোগান দেয়। মানে কি? আমাদের যে এই অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছিল, ওই অ্যাট্রাকশন ফোর্সটা যোগান দিচ্ছে কার বলো? এই সেন্ট্রিপিটাল ফোর্সে। আবার এই সেন্ট্রিপিটাল ফোর্সটার পিছনে জন্মানোর পিছনে কারণটা কি বলতো? এদের মধ্যে আকর্ষণ বল। তাহলে বোঝার চেষ্টা করো যে এদের মধ্যে যে আমাদের বলটা কাজ করছে, সেই বলটার মধ্যে একটা জিনিস বুঝবে যে এর মধ্যে যে বলটা আসছে, যে এফ সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপিটাল, এর মান কত হয়? এর মধ্যে আমরা মানকেই দেখছি। এর মধ্যে কিন্তু আমরা দেখতে যাচ্ছি না যে এর মধ্যে ডাইরেকশন কী করে নির্ণয় করবো। সেটা ফিজিক্সে গিয়ে তোমরা করবে। এখানে ডাইরেকশন খুব একটা বেশি প্রয়োজন পড়ে না, সেটা ডাইরেকশন তোমাকে পড়াচ্ছি না। এবারে বোঝো এফ সেন্ট্রিপিটাল যেটা আছে, সেটা ফর্মুলা সেটা কী হয় বলো? সেটা হয় এম ভি স্কোয়ার বাই আর। কী হয় বলো তো? এম ভি স্কোয়ার বাই আর। মনে থাকবে তো? মনে থাকবে। অথবা এম আর ওমেগা স্কোয়ার। বলো স্যার ওমেগা কি হয়? এম আর ওমেগা স্কোয়ার। বলো স্যার ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে আমাদের যে কৌণিক গতিবেগ, হলো তো, বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি বললাম? অ্যাঙ্গুলার ভেলোসিটি। যাই হোক, প্রয়োজন নেই, ছাড়ো, এটা বেশি একটু অ্যাডভান্স হয়ে যাবে তোমাদের জন্য, কারণ তোমরা এখন পড়ো নি জিনিসটা। যখন পড়বে তখন ঠিক চলে আসবে। তাহলে কি আসবে? তাহলে এই ফোর্সটা কোন দিকে কাজ করছে বলো? এর ডাইরেকশন কোন দিকে? এর ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ নিউক্লিয়াস। টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস লিখে দিই শুধু, তা করলেও হয়। অথবা অর টুয়ার্ডস দ্য, কোন দিকে বলো? টুয়ার্ডস দ্য সেন্টার অফ অ্যাটম। এটাও বলতে পারি আমি, হ্যাঁ কি না? টুয়ার্ডস দ্য সেন্টার অফ কোন জায়গাতে? অ্যাটমের মধ্যে লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে আমাদের এই ফোর্সটা কাজ করছে কোন জায়গার মধ্যে। কি বললাম? এই ফোর্সটা কোন জায়গার মধ্যে কাজ করছে এবং এটা জন্মানোর পেছনে কারণটা কি? এটা কে যোগান দেয় বলো তো? আমি কি বললাম? ডেভেলপড বাই, হলো তো, বা ফর্মড ডিউ টু। কাদের জন্য তৈরি হচ্ছে? ফর্ম ডিউ টু ফোর্স অফ অ্যাট্রাকশন। এফ ও এ মানে আসবে ফোর্স অফ অ্যাট্রাকশন, কিছু শর্ট ফর্ম মনে রাখো, এফ ও এ। কাদের মধ্যে বলো তো? বিটুইন ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস। কাদের মধ্যে? ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করার জন্য। আমি কি বললাম? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ক্রিয়া করার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সের জন্ম হয়। কি বললাম? সেন্ট্রিপিটাল ফোর্সের আমাদের এখানে জন্ম হয়। এবারে বোঝার চেষ্টা করো, তাহলে এই দুটো ফোর্স যেটা আমাদের কাজ করছিল, তাহলে এই ফোর্সটা এবং এই ফোর্সটা, একটা কথা আমাদের একটু আগে এলো, এই একটা ফোর্স এবং এই একটা ফোর্স। তাহলে আমি দুটো ফোর্স লিখলাম এর মধ্যে। দেখো একটা ফোর্স লিখছি, এটা কে ছিল আমাদের? সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স। এবং এই ফোর্সটা যেটা, সেটা ছিল, এটা কে ছিল বলো তো? এইটা ছিল আমাদের ফোর্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড
ইলেকট্রন। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হোক। এবার দেখো দুটো ফোর্স আমরা লিখে দিই এখানে। এবার কি আসবে বলো তো, এর নাম কি আসবে? সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল ডাইরেকশন সেম হলো তো। আর এই ফোর্সের নাম কি? এই ফোর্সের নাম ছিল আমাদের কুলম্বিক ফোর্স, কুলম্বিক ফোর্স বা স্থির তাড়িতিক আকর্ষণ বল, কুলম্বিক ফোর্স হলো তো, কুলম্বিক ফোর্স। এবার থেকে কুলম্বিক ফোর্স পেয়ে গেলাম, এর মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স আমি পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যখন আমি কুলম্বিক ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্সকে পেয়ে গেছি, এর মধ্যে একটা স্টেটমেন্ট আসছে, ভালো করে দেখো যে এই স্টেটমেন্টটাকে একবার পড়ো, এই স্টেটমেন্টটাকে একবার এসো। পরস্পর সমান হয় দুটোই ফোর্স, কিন্তু এর মধ্যে পরস্পর কেমন হয় বলো তো? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং ইলেকট্রনের ঘূর্ণিতে কেন্দ্রাতিক বল যেটা আছে, এবং এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তাড়িতিক আকর্ষণ বল পরস্পরের সমান হয় সিস্টেমকে স্থিতিশীল রাখে। আমরা দেখতে পাচ্ছি এদের মান এবং অভিমুখ সেম থাকে। কি বললাম? এই ফোর্সের জন্যই এই ফোর্স ডেভেলপ হচ্ছে, এই ফোর্স লাগছে বলে এই ফোর্স আসছে। তাহলে যেহেতু এই ফোর্সের জন্য বা এই ফোর্স তৈরি হওয়ার জন্য রিজন হচ্ছে এই ফোর্সটা, এবং এদের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন আর ইকুয়াল, সে দুটো ফোর্স আমি ইকুয়াল করে দিতেই পারি। দুটো জিনিসকে আমি কি বললাম, দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে যখন আমি ইকুয়াল করে দেবো, তাহলে এই ফোর্সকে একবার দেখো, এইটাকে আমি একবার দেখবো, এবং এই জিনিসটাকে আমি একবার দেখবো, হলো তো। তাহলে এইটা কোন ফোর্স ছিল? আকর্ষণ বল। এবং এটা কোন ফোর্স ছিল বলো তো? সেন্ট্রিপিটাল ফোর্স, এফসি। এবং এটা ছিল আমাদের কি? অ্যাট্রাকশন ফোর্স। তাহলে আমি বলতে পারি ফ্রম গিভেন কন্ডিশন, ফ্রম গিভেন কন্ডিশন, আমরা যে কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশন অনুযায়ী কথা বলতে চাই। ফ্রম গিভেন কন্ডিশন আমরা একটা কথা বলতেই পারি যে দুটো ফোর্সকে আমরা ইকুয়াল করে দিতে পারবো। কন্ডিশন দেখো কি বলতে পারি বলো? ফ্রম গিভেন কন্ডিশন যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু ফোর্স অফ কি? কাদের মধ্যে বলো? আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমি কি বললাম দেখো, সেন্ট্রিপিটাল ফোর্স বা ম্যাগনিটিউড অফ সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকশন ফোর্স। ভাই আরামসে বলা যেতে পারে এই জিনিসটা। এবার আমরা এটা বলে দিয়েছি, তাহলে বাকি কাজটা করে নিই। তাহলে যদি ইকুয়াল করে দিই, তাহলে এর মধ্যে একটা নিশ্চয়ই ফর্মুলা চলে আসবে। তাহলে ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটাকে বোঝার চেষ্টা করো। সেটা কি আসবে? এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু, কি বললাম? ইজ ইকুয়াল টু, এর মধ্যে কি আসবে বলো তো? 1/4 পাই এপসাইলন নট ইন্টু জেড স্কোয়ার বাই কি আসবে বলো তো? আর স্কোয়ার। এটা কিসের কন্ডিশন আমি লিখে দিয়েছি, বোঝার চেষ্টা করে। এই কন্ডিশনটাকে আমরা কি বলি? এই কন্ডিশনটা আসলে কি কন্ডিশন বা কেন এই কন্ডিশন আমি লিখছি? সিস্টেম স্টেবল থাকে মানে কি? সিস্টেমের স্টেবল থাকার অর্থটা কি দাঁড়াচ্ছে বোঝার চেষ্টা করো। এই কন্ডিশনটা হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন ফর, কি বললাম? এটা আসবে কন্ডিশন ফর রিভলিউশন। রেভলিউশন মানে কি? ঘূর্ণন হলো তো, বা প্রদক্ষিণ করা। রিভলিউশন অফ ইলেকট্রন, ইলেকট্রনস টুয়ার্ডস বা ইলেকট্রনস ইনসাইড দ্য অ্যাটম। কেমন বলে বলো তো? কন্ডিশন ফর রিভলিউশন। কেমন কন্ডিশন বলো তো? তাহলে এখানে কি বললাম? কন্ডিশন ফর রিভলিউশন অফ ইলেকট্রনস ইনসাইড দ্য অ্যাটম, মানে পরমাণুর ভিতরে যে ইলেকট্রনরা প্রদক্ষিণ করছে, সেই প্রদক্ষিণ করার জন্য আমাদের কন্ডিশন কি আছে? সেই কন্ডিশনটা হচ্ছে এই দুটো কন্ডিশন। এবার দুটো কন্ডিশনের জন্যই একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনটা প্রদক্ষিণ করে বেড়ায়। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার এর মধ্যে কি কোনো কি আর অ্যাপ্লিকেশন আছে, যে এইটাকে আমি ভিত্তি করে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবো? অবশ্যই। তাহলে দেখো এই যে এই কন্ডিশনটাকে নিয়েই আমি কি বললাম, এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটাকে নিয়ে আমি এর মধ্যে কিছু জিনিসকে নির্ণয় করব। যেমন ধরো কার জন্য বার করছি এই জিনিসটাকে? আমি অ্যাপ্লিকেশন দেখছি। আমি এই জিনিসটা বা এই ফোর্সটা যে আমি করলাম বা এই ফোর্সটা যে অ্যানালাইসিস করছি, এর মধ্যে যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি আসছে কোনখান থেকে? রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। এখন সেটা তুমি মাথায় ঘোরাও, এখন তো মাথায় এই জিনিসটা ঢোকাও না যে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি এবং ওর মধ্যে আমি অ্যাপ্লাই করছি। আমরা ফোর্সটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবো, তুমি সেটা শুধু সেইটাকে লক্ষ্য করার চেষ্টা করো। এবার দেখো দুটা, তিনটা জিনিস, চারটা, পাঁচটা জিনিস কী কী বার করো ভালো করে দেখো। এর মধ্যে আমরা রেডিয়াস বার করবো। কাকে? এর মধ্যে আমরা রেডিয়াস বার করবো অফ কার? অ্যাটমের। রেডিয়াস নির্ণয় করবো আমরা, যে ওই নির্দিষ্ট পরমাণুর ব্যাসার্ধ কেমন আছে। 2 নম্বর আমরা স্পিড নির্ণয় করতে যাবো এর মধ্যে, যে ওই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা আছে কোন কেমন স্পিডে ঘুরে বেড়াচ্ছে। 3 নাম্বার দেখবো এর মধ্যে আমরা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি দেখবো এর মধ্যে আমরা, বলো তো কেমন এনার্জি দেখবো? কাইনেটিক এনার্জি। তারপরে কোন এনার্জি দেখবো বলো তো? এর মধ্যে দেখবো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। কাইনেটিক মানে গতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি, হলো তো। এবং এই লাস্টে যেটা আসবে, লাস্টে আমি কি বলবো? এই লাস্টে পড়বো আমি মোট শক্তি, যেটাকে বলা হয় টোটাল এনার্জি। কি বললাম? একে বলবো আমরা
টোটাল এনার্জি বা মোট শক্তি, টোটাল এনার্জি বা মোট শক্তি কি করে নির্ণয় করবো স্যার, কি করে নির্ণয় করবো? দেখো একটা কন্ডিশন থেকে সবাই কিন্তু এর মধ্যে আসে, সবাই। তাহলে আমরা এক এক করে 1 by 1 থেকে কন্টিনিউ করতে শুরু করি। তাহলে এই কন্ডিশনটাকে আমরা নিলাম এবং এই কন্ডিশনটাকে এবারে দেখবো, চলো প্রতিটা জিনিসের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো এই জিনিসটাকে। তাহলে প্রথমে এই কন্ডিশন থেকে আমরা কাকে নির্ণয় করতে যাব? এখান থেকে বার করতে যাব রেডিয়াস অফ অ্যাটম, রেডিয়াস অফ অ্যাটমকে আমরা নির্ণয় করব। কাকে? রেডিয়াস অফ অ্যাটমকে আমরা নির্ণয় করবো। কিভাবে বোঝার চেষ্টা করবো? দেখো এই কন্ডিশনটাকে ভালো করে বলতে, এই কন্ডিশনের মধ্যে কে কে আছে? এর মধ্যে এম আছে, যেটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর কাদের মধ্যে দূরত্ব? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব। এপসাইলন নট, এটা পারমিটিভিটি যেটাকে বলা হয় থাকে, বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বলতে পারো। বাদ দাও, দেখার প্রয়োজন নেই। জেডটাকে, যেটা আছে পরমাণু ক্রমাঙ্ক, ইটাকে 4 জন নিউক্লিয়াস, 4 জন প্রোটন আর 4 জন ইলেকট্রন, দুটোর মধ্যে একটা। আটটা আমি তো বললাম দূরত্ব। তাহলে যদি আমি রেডিয়াস অফ অ্যাটম নির্ণয় করতে যাই, তাহলে আমাকে 8টা নির্ণয় করতে হবে নিশ্চয়ই। তাহলে দেখো আমি একবার ডায়াগ্রামটাকে একবার দেখিয়ে দিই তোমাদের, তাছাড়া তোমরা ভালো করে হয়তো বুঝতে পারবে না। এই জায়গাটাকে একবার দেখে নাও, মানে এইটাকে একবার নিয়ে তোমাদের জন্য একবার যাই, ভালো করে বোঝাতে তো হবেই তোমাদেরকে যেহেতু। তাহলে দেখো এটাকে একবার ইমাজিন করো, এই জায়গায় এই জিনিসটাকে একবার দেখো, এই জিনিসটাকে পাশে লিখলাম, এই জিনিসটাকে একবার দেখো। তাহলে এখে তো আমি নির্ণয় করতে যাচ্ছি, আমি তো 8টাকেই চাইছি যে 8টা কতটা আছে, আমি 8টা এখানে লিখে দিচ্ছি, কতটা আর আছে জানিনি। তাহলে এবার দেখো আমি করতে কি পারবো, আমি যেহেতু আর এর সাথে আমি কাকে, আমি কি বললাম, আর এর সাথে আমি একটা আরকে কেটে দিতে পারি, আরামসে কাটতে পারি। যদি কেটে দিই, এবার তুমি জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করো। কি বললাম? জিনিসটা তুমি রিঅ্যারেঞ্জ করে একবার দেখো, রিঅ্যারেঞ্জ করলে তুমি বুঝতে পারবে। এখানে লেখা যাবে কি, এম ভি স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু, ইন্টু কি আসবে বলতো, ইন্টু আসবে আর, সমান কি হয়ে যাবে বলতো, সমান আসবে জেড ই স্কোয়ার। হ্যাঁ কি না? বলা যাবে না, যাবে না বলো? অবশ্যই যাবে। এবারে দেখো আমি কাকে নির্ণয় করতে হবে? আর কে। আমি আর কে নির্ণয় করার জন্য আরটাকে এখানে রেখে রিমেনিং যে ইকুয়েশনটা সেটাকে আমি তার সাইডে নিয়ে চলে যাবো। তাহলে এবার দেখো যখন সাইডে আমি নিয়ে চলে যাবো, তাহলে এখানে আর সমান কি চলে আসবে বলতো, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম ভি স্কোয়ার। তাহলে এটা কি চলে এলো বলতো, এটা চলে এলো আমাদের রেডিয়াস। কি চলে এলো আমাদের বলো তো, এটা আমাদের রেডিয়াস চলে। কিন্তু এই রেডিয়াসটা আমি কার কাছ থেকে পাচ্ছি বা কোন মডেল থেকে পাচ্ছি? এইটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে বার করা। কিন্তু তোমাদের মনের কোশ্চেন আসবে, তোমরা যদি পড়ে নিয়েছো, তোমরা বলবে স্যার রাদারফোর্ডের পরমাণুর মডেল তো পরবর্তীতে ফেল হয়ে গেল, আমাদের বইতে স্যার লেখা আছে যে এগুলো তো নির্ণয় করা যায় না। ওয়েট করে যাও, একটু ওয়েট করো, আমি বুঝিয়ে দেবো, তোমাদের লজিকের সহ তোমাকে প্রমাণ করে দেবো যে এই জিনিসটা কতটা ভুল। আমি কি বললাম, তো বানিয়ে তো দিলাম এর মধ্যে, তোমাকে লজিকের সাথে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে এই জিনিসটা কতটা ভুল। কেন ভুল, কেন অ্যাপ্লাই করতে পারবো না? একটু ওয়েট করে যাও, যতদিন না আমাদের বোরের পরমাণু মডেল শুরু হচ্ছে। কারণ বোরের পরমাণু মডেলের মধ্যেও তুমি সেম টাইপের কিছু এক্সপ্রেশন দেখতেই পাবে। যদি পড়ে নিয়েছো তুমি এটা দেখতে পাবে, তার জন্য একটু ওয়েট করো, আরও মজাদার জিনিস আসবে আস্তে আস্তে করে। এরপরে দেখো এর মধ্যে কাকে নির্ণয় করে নিয়েছি, এর মধ্যে আমরা নির্ণয় করে নিয়েছি রেডিয়াস অফ অ্যাটমকে। আচ্ছা, সেম ভাবে আমি এখানে কাকে নির্ণয় করবো এবারে, আমি নির্ণয় করবো স্পিড অফ ইলেকট্রন। কাকে? স্পিড অফ ইলেকট্রন। যদি আমাকে ইলেকট্রনের স্পিডকে নির্ণয় করতে হয়, তাহলে ভালো করে এবারে দেখো, ইলেকট্রনের যে স্পিড ছিল বা ইলেকট্রনের যে ভেলোসিটি ছিল, তার ডাইরেকশন কোন দিকে ছিল বলো? স্যার এই দিকে ছিল। অবশ্যই। কোন দিকে ছিল বলো তো? এই দিকে ছিল। এই দিকে ইলেকট্রনটা এইভাবে ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা, ভালো করে দেখো, এর মধ্যে এখান থেকে শুরু করে এই দিকে দেখো। আচ্ছা, এর কেন্দ্র থেকে একটা বল ক্রিয়া করছিল। হ্যাঁ স্যার করছিল। কি নাম ছিল? না কুলম্বিয়া বল ছিল। আরেকটা কি ফোর্স কাজ করছিল বলো? ওর সঙ্গে আরেকটা ফোর্স কাজ করছিল, যেটা স্যার আপনি কি বললেন? কেন্দ্রাতিক বল। কোন বল? কেন্দ্রাতিক বল। দেখো এইদিকে একটা কাজ করবে, হ্যাঁ কি না? আবার দেখো এখানে যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটাকে দেখো এইভাবে একটা কাজ করবে। আবার দেখো এখান থেকে একটা জিনিস দেখো, এর মধ্যেও ইলেকট্রনটা এইভাবে কাজ করবে, হ্যাঁ কি না? মানে কি, ইলেকট্রনের বেগ কোন দিকে আসবে? এইদিকে, হ্যাঁ কি না বলো? এইদিকে বেগ, এইদিকে বেগ, এইদিকে বেগ আসবেই, চলতেই থাকবে এইভাবে। তাহলে এইরকম ভাবে এবারে দেখো, এইটাকে দেখো, এইটাকে দেখো, এভাবে কি হবে বলো আমাদের? চলবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এর মধ্যে কে লাগছে বলো তো? এফ অ্যাট্রাকশনও কাজ করছে, এফ সেন্ট্রিপিটালও কাজ করছে। এফ অ্যাট্রাকশনও কাজ করছে, এফ সেন্ট্রিপিটালও কাজ করছে। কিন্তু তা সত্ত্বেও ইলেকট্রনটা ঘুরছে কোন দিকে বলো? ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে? ইলেকট্রনটা ঘুরছে এইভাবে, এই চক্রাকার, এইরকম ভাবে ঘুরছে, এইরকম ভাবে ঘুরছে। তো যদি এইরকম ভাবে ঘুরছে, তার ডাইরেকশন কোন দিকে আসছে? হাতটা বরাবর এইরকম ভাবে, মানে ঘুরছে ঠিক এইভাবে। একটা ফোর্স কাজ করছে এই দিকে এবং ইলেকট্রন যাচ্ছে এই দিকে। একটা কাজ করছে এইদিকে ফোর্স, ইলেকট্রন যাচ্ছে এই দিকটাতে। তাহলে বোঝার চেষ্টা করো একটা জিনিস। তাহলে এইটা যদি বুঝে গেছো, তাহলে আমি এবারে এর মানটাকে নির্ণয় করতে চাইছি স্পিড কত আছে। দেখো স্পিড বার করছি, আমি ভেলোসিটি নির্ণয় করছি না, দুটো আলাদা জিনিস।
দ্রুতি এবং বেগ আলাদা জিনিস হয়। আমি দ্রুতি নির্ণয় করছি এর মধ্যে, মানে আমি শুধু বেগের মানটা দেখতে যাচ্ছি এর মধ্যে, মানটা কত আছে, ভুল করো না। সেম কন্ডিশন লাগাবো, আমি কি বললাম ফ্রম অ্যাবাভ কন্ডিশন, সেম কন্ডিশন, দেখো এই কন্ডিশন থেকেই বেরিয়ে যাবে। তুমি দেখো এই যে এই কন্ডিশনটা আছে, এই কন্ডিশন থেকে আমি কেমন বেগটাকে নির্ণয় করে দিই। দেখো এর মধ্যে কি করব, এই কন্ডিশনটা আমি নিয়ে এলাম, এই কন্ডিশনটা তোমরা আগে দেখে নিয়েছো, আর এর সাথে আমি আরকে আমি কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এর মধ্যে নির্ণয় করবো কাকে, আমি এই ভি কে নির্ণয় করতে যাবো, কাকে, এই ভিটাকে নির্ণয় করতে হবে আমাকে। তাহলে ভিটা নির্ণয় করার জন্য আমরা করবোটা কি বলো, তাহলে আমি আবার লিখবো যে এম ভি স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর সমান কি আসবে বলো তো, সমান কি আসবে, সমান আসবে জেড ই স্কোয়ার, কি আসবে বলো তো, জেড ই স্কোয়ার, হলো তো। তাহলে এর মধ্যে যে ভি এর যে মানটা আসবে, তাহলে ভি স্কোয়ার সমান লিখতে পারো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই, কি আসবে বলো তো, ডিভাইডেড বাই, এর মধ্যে আসবে এম বা 4 পাই এম লিখলাম, বা পাই এপসাইলেন নট ইন্টু আর। তাহলে এইটা আমি কাকে পেয়ে গেলাম বলো তো, এটা আমি ভি কে পেয়ে গেলাম। বলো স্যার স্কোয়ার রেখে দিলেন কেন, তোমার যদি ইচ্ছা যে রুট করে দাও, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় আমি স্যার রুট করতে পারবো, রুট করে দাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমরা রুট করে বোঝার চেষ্টা করো। এবার বোঝার চেষ্টা করো এই জিনিসটা কি, এই জিনিসটাকে একবার দেখো, এইটাকে যদি আমরা দেখতে যাই তাহলে ভি এর যে মানটা আসবে এটাকে আমি রুট করে দিই, হ্যাঁ কি না, আমি কি বললাম এই জিনিসটাকে আমি রুট বানিয়ে দিই, রুট বানালে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে তোমরা এটা দেখতে পাবে যে এইটা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু ভুল ছিল, রুট হলো তো। এবার আমি রুট তো নির্ণয় করে নিলাম স্যার, এবারে নেক্সট আমি কাকে নির্ণয় করতে যাব, এবার আমরা দেখব গতিশক্তি, সেম ডায়াগ্রাম চলবে। এবার আমরা দেখব কাকে বলে তো, গতিশক্তি। তাহলে আমি এর মানটাকে পেয়ে গেছি, আমি যে ভিটা ছিল এই ভি এর যে মানটাকে কিন্তু এর মধ্যে আমি পেয়ে গেছি, কি বললাম, ভি এর আমি শুধু মানটাকে পেয়েছি। এবার যখন ভি এর আমি মানকে পেয়ে গেছি, আমি এবারে ভি এর মান থেকে আমি কাকে নির্ণয় করবো বলো তো, এর মধ্যে আমি দেখবো যে এর মধ্যে শক্তি কতটা আছে। আমি কি বলবো কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন কি করে নির্ণয় করব, কাকে নির্ণয় করবো এর মধ্যে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, হলো তো। কাকে দেখবো আমরা এর মধ্যে, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনসকে আমরা দেখব। যখন আমরা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনসকে দেখতে যাব, তাহলে বোঝার চেষ্টা করো এই জিনিসটাকে। দাঁড়ো, আর পরের দিনের জিনিস আজকে চলে এসছে, আই এম ভেরি সরি, এর মধ্যে একটা চেঞ্জ করে দিই। এবারে দেখো কাকে নির্ণয় করবো বলতো, আমরা কাইনেটিক এনার্জিকে নির্ণয় করবো। 3 নাম্বার আসছে এটা আমাদের কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি সমান কি হয় বলতো, গতিশক্তি। গতিশক্তির সূত্র কি হয়ে থাকে, গতিশক্তির জন্য যে সূত্র হয় ই কে, বললাম গতিশক্তির জন্য যে সূত্র হয়ে থাকে ই কে, সেটা কত হয় বলতো, হাফ এম ভি স্কোয়ার। যেখানে ভি কাকে প্রকাশ করে, ভি প্রকাশ করে দ্রুতিকে বা স্পিডকে প্রকাশ করে, নিশ্চয়ই অবশ্যই স্পিডকে প্রকাশ করে। তাহলে যে ই কে বা গতিশক্তি আছে এর মধ্যে আমাদের, এই গতিশক্তি সমান কি হবে বলতো, এই গতিশক্তি সমান কি, গতিশক্তি সমান আসবে হাফ করলাম এম করলাম ভি স্কোয়ার, একটু আগেই নির্ণয় করলাম, এটাকে একদম বসিয়ে দাও ভি স্কোয়ারের জায়গায় এর মানকে বসিয়ে দাও। আমি সবটাকে একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো এবার দেখো এর মানটাকে আমি কি করব, চুপচাপ এখানে আমি এই এসে বসিয়ে দেবো। ভি স্কোয়ারের জায়গায় আমি কত করে দেবো বলো, দেখো এই জায়গাটা ভালো করে আবার দেখো, তুমি ভি স্কোয়ারের জায়গায় আমি সম্পূর্ণ এই মানটাকে বসিয়ে দিই, আমি কি বললাম ভি স্কোয়ারের জায়গায় সম্পূর্ণ এই মানটাকে বসিয়ে দিই। তাহলে এবারে দেখো, এবারে কে কাটছে, দেখো এম এর সঙ্গে তো এম কেটে গেল, কি বললাম এম এর সঙ্গে এম কেটে গেল, তাহলে আমি গতিশক্তি এখান থেকে পেয়ে যাবো। কি বললাম, এখান থেকে আমি গতিশক্তি পেয়ে যাব যে ই কে সমান কত আছে বলো তো, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 2 কত হয়ে গেল আমাদের 8 এলো, 8 চলে এলো পাই, তারপরে এপসাইলেন নট ইন্টু কি চলে এলো আর। ক্লিয়ার হয়ে গেছে না, হয়নি বল, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবার তোমাদের গতিশক্তি। তাহলে গতিশক্তি পেয়ে গেলাম। এবার আমরা দেখবো স্থিতিশক্তি। পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সেটা কত হয়। প্রথমত পোটেনশিয়ালের মানে বোঝার চেষ্টা করো, হয়তো তোমাদের প্রবলেম হতে পারে। এটা বোঝার চেষ্টা করো যে আমি পোটেনশিয়াল এনার্জি যেটা আমি এখন পড়াচ্ছি এখানে, এই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমরা যেটা ক্লাস 9-এ একবার পড়ে এসেছিলে, কিন্তু সেটা কিন্তু নয়। এই পোটেনশিয়াল এনার্জিটা আমি লিখে দিই প্রথমে, যে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আমি কি বললাম এই যে পোটেনশিয়াল এনার্জি তোমরা এখন পড়তে যাচ্ছ, এই পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু তোমরা যেটা ক্লাস 9-এ পড়ে এসেছো, যে এফ সমান বা ইউ সমান কি হয় এম জি এইচ, হলো তো এম জি এইচ, সেটা কিন্তু নয়। এইটা আমি যে পোটেনশিয়াল এনার্জিটাকে নির্ণয় করাচ্ছি তোমাদের এখানে, এটার সঙ্গে স্থির তাড়িতিক পোটেনশিয়াল এনার্জি বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বোঝার চেষ্টা করো। আমি কি বললাম, এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি।
যেহেতু এটা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ভালো করে বোঝার চেষ্টা করে জিনিসটা কী হয়। হয়তো তোমার কনসেপ্টটা এখন হয়তো অতটাও ক্লিয়ার হবে না, জাস্ট এখন একটা ফর্মুলা জাস্ট মনে রাখো, যেটা আমি তোমাদের বলছি। সেই ফর্মুলাটা কী হয় বলো তো? ফর্মুলাটা হয় যে ইউ সমান বা পোটেনশিয়াল এনার্জি ইউ সমান কত আসবে বলো তো? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর। কি বলবে? কে Q1 Q2 বাই আর। আরটাকে এখানে আর স্কোয়ার কেন বললাম না? কারণ এটা আমি কিন্তু কুলম্বের সূত্র বা কুলম্বীয় বলকে এখানে নির্ণয় করছি না, এখানে আমি পোটেনশিয়াল এনার্জিকে নির্ণয় করছি। বোঝার চেষ্টা করো একটা জিনিস, যে এই Q1 এবং Q2 যেটা আছে, এটা কিন্তু সবসময় তুমি উইথ সাইন পুট করো, মানে কি সাইনের সহজ সাথেই আর কি, মানে যেমন চিহ্ন ইলেকট্রনের আধানের যেমন চিহ্ন সেরকমভাবে পুট করো, প্রোটনের আধান বা নিউক্লিয়াসের আধানের যেমন চিহ্ন সেভাবে পুট করো, পুট করার পরে কাজ করো। তাহলে এবারে বোঝার চেষ্টা করো এই জিনিসটা কি আসবে বলতো? এটা কেমন? এই যে Q1 Q2কে আমি কি বললাম? পুট উইথ সাইন, পুট উইথ সাইন হলো তো? কি আসবে বলো তো? পুট উইথ সাইন। আচ্ছা, এবারে দেখো যে এই ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা, এর মধ্যে আধান কত আছে বলো? এর মধ্যে আধান আছে মাইনাস ই। আচ্ছা, পড়েছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম, একটু আগেই পড়লাম। এর মধ্যে আধান কত ছিল বলতো? প্লাস জেডি। তাহলে এবার তুমি Q1 Q2 জায়গায় যাকে খুশি ধরো, তুমি নিউক্লিয়াসকে Q1 ধরে নাও আর ইলেকট্রনকে Q2 ধরে নাও। তাহলে এখানে যে ইউ লিখবো আমরা এর মধ্যে ইউ, সেটা কি আছে বলতো? কে। কে জায়গায় আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা ঠিক আছে, ইনটু কি আসবে বলতো? এর মধ্যে আসবে এদিক থেকে আমাদের মাইনাস ই, 4জন ইলেকট্রন Q2 যেটা লিখলাম আর কি, ইনটু প্লাস জেডি ডিভাইডেড বাই কি চলে এলো? আর চলে এলো, একই না? দেখো, এরপরে আমি যদি এটাকে লিখতেও যেতাম, তাহলে ইউ সমান কি চলে আসবে বলো? ইউ সমান চলে আসবে এর মধ্যে মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি আসবে? 4 পাই এপসাইলন নট আর। কি আসবে? 4 পাই এপসাইলন নট আর। বোঝার চেষ্টা করো এই জিনিসটাকে। যদি এই জিনিসটা বুঝে যাও, তাহলে কিন্তু বোরের মডেলটা কিন্তু তোমার জন্য খুবই সোজা হতে চলেছে। যতটা কমপ্লিকেটেড মনে হয় ফর্মুলাটা, বা যে ফর্মুলাগুলো অনেক অ্যাডভান্সে আছে, কিন্তু খুবই ইজি। তাহলে এবারে বোঝার চেষ্টা করো এই মাইনাসটা কি প্রকাশ করছে। এই মাইনাসটা প্রকাশ করছে যে ইলেকট্রনটা যেটা আছে, আমি কি বললাম? ইলেকট্রনটা যেটা আছে, ইলেকট্রন ইজ স্টিল বাউন্ডেড ইনসাইড দ্য অ্যাটম। মানে কি? পরমাণুর মধ্যে ইলেকট্রনটা এখনো কিন্তু বাউন্ডেড অবস্থায় আছে, বেরোতে পারেনি। কি বললাম? বেরোতে সেটা এখনো পারেনি। তাহলে আমি কোন শক্তিকে নির্ণয় করলাম এর মধ্যে বলতো? পোটেনশিয়ালকে। আর একটা লাস্ট বাকি রইল, আমি এবার নির্ণয় করব মোট শক্তি। কি বললাম? কাকে না? মোট শক্তিকে আমরা এর মধ্যে নির্ণয় করব। যখন আমরা মোট শক্তিকে নির্ণয় করতে যাব, সেই মোট শক্তি সমান কি হয় বলো তো? আমি কি বললাম এর মধ্যে দেখতে আসছি? টোটাল এনার্জি, টোটাল এনার্জি অফ ইলেকট্রন, টোটাল এনার্জি অফ ইলেকট্রন যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে এবারে বোঝার চেষ্টা করো দু রকমের শক্তি আমরা নির্ণয় করলাম। কোন কোন শক্তি? একটা এলো পোটেনশিয়াল, আর 2 নাম্বার এলো কি? কাইনেটিক। তাহলে আমি যদি মোট শক্তি নির্ণয় করতে যাই, আমি কি বললাম? টোটাল এনার্জি হলো তো, বা ইটি যদি নির্ণয় করতে যেতাম, সেটা কি আসতো বলতো? এর মধ্যে আসতো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ কি না? কাকে লিখবো? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। তাহলে কাইনেটিক প্লাস পোটেনশিয়ালকে যখন দেখতে যাব, তাহলে ভালো করে বোঝো একটা জিনিস, যে ইটি যেটা আসছে বা টোটাল শক্তি যেটা আসবে আর কি, তাহলে কাইনেটিক এনার্জি আমরা কত পেয়ে গেছি বলো তো? কাইনেটিক পেয়ে গেলাম এইটা, হ্যাঁ কি না? কাইনেটিক কত পেয়ে গেছি? এই যে এই সম্পূর্ণ মানটা ছিল কাইনেটিক এনার্জির, হলো তো? কাইনেটিক এনার্জির মান এটা আমাদের। তাহলে এটা আসবে আমাদের কাইনেটিক, এবং পোটেনশিয়াল এইমাত্র আমরা নির্ণয় করলাম। তাহলে এখানে প্লাস দিচ্ছি, পোটেনশিয়ালের মধ্যে মাইনাস ছিল, তাহলে মাইনাসটা ঠিক আছে এখান থেকে চলে আসবে। তাহলে ভালো করে দেখো এই সম্পূর্ণ মানটা কার জন্য ছিল? পোটেনশিয়ালের জন্য ছিল। তাহলে ভালো করে দেখো এর মধ্যে আমি কাকে লাগাতে হবে? একটা আমাদের মাইনাস লাগাতে হবে। তাহলে এবারে বোঝার চেষ্টা করো, এই সেম জিনিসটাকে আমি আর একবার কপি করে দিই। দেখো আমার তো সুবিধা, তোমরা অবশ্যই লিখে লিখেই করো সমস্ত জিনিসগুলোকে, প্রতিটা স্টেপ বাই স্টেপকে অবশ্যই লিখে দিই। তাহলে এখানে কি আসবে বলো তো? এর মধ্যে চলে আসবে মাইনাস। কত চলে এলো আমাদের বলো? মাইনাস চলে এলো। লসাগু কত আসছে দেখতেই পাচ্ছ, এলসিএম তোমরা নিয়ে নাও। কি বললাম? এলসিএম তোমরা নিয়ে নাও, বা লসাগু তোমরা এখান থেকে নিয়ে নাও। লসাগু নিলেই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি বলো, যে এই যে মোট শক্তি ছিল, এই মোট শক্তির জন্য লসাগু কত ছিল? নিচের যে মানটা আছে সেটাই, সেই মানটা কত বলো? এই মানটা। বলো তো কে আসবে বলো তো? এই মানটা। তাহলে এই মানটা যদি আমার থাকে,
তাহলে আমি উপরে যা আছে তা লিখতে পারবো। কত বলো তো জেড স্কোয়ার, হ্যাঁ কি না? কত করে দিতে পারি বলো তো, জেড ইন্টু স্কোয়ার লিখে দেবো, জেড স্কোয়ার। তারপরে মাইনাস করছি, ডবল হয়ে যাবে, দেখো হলো তো কী করবো, মাইনাস করে তখন ডবল হয়ে যাবে। এখানে যে কেটা আমি ভুল করে লিখে দিয়েছি, সরি কেটা এখানে আমি ভুল করে লিখে দিয়েছি, আবার কেটা তো আমি মান বসিয়ে দিয়েছিলাম, ভুল করে দিলাম এই জায়গাটাতে, সরি। এবারে দেখো তাহলে জেড স্কোয়ার চলে এলো এর মধ্যে, হলো। এবারে যখন তাহলে এর মধ্যে কি লিখতে পারবো, তাহলে 4 2 8 হয়, বাকি রিমেনিং তো সেমই আছে, 4 2 8, তাহলে -2z স্কোয়ার, হ্যাঁ কি না বল? অবশ্যই। তাহলে যদি -2z স্কোয়ার আমি পেয়ে যাই, এর মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে এবারে দেখো, যদি আমরা এটা পেয়ে গেছি তাহলে সমান আমি কি লিখতে পারবো, যে এই জায়গাটা লেখা যেতে পারে -z স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর। তাহলে অতএব মোট শক্তি যেটা আমরা পেয়ে গেলাম, সেই মোট শক্তি কত ছিল বলতো, -z স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো, ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এটা কোন শক্তি পেলাম বলো তোমরা? এটা আমরা পেলাম মোট শক্তিটা। কোন শক্তি আমরা পেয়ে গেছি? আমরা মোট শক্তি পেয়ে গেছি। তাহলে এইটাকে তোমরা খেয়াল রাখো। এতটা ছিল আমাদের শুধু ফোর্সের অ্যানালাইসিস। আমি কি বললাম, এতক্ষণ ধরে আমরা শুধু ফোর্সের অ্যানালাইসিস করে করে গেলাম। এর পরের যে ক্লাসটা আসবে, আমি কি বললাম, এর পরের যে ক্লাসটা আসবে, এর পরের ক্লাসটা তোমরা লিটারালি ফিল করতে পারবে, পুরো ফিল হবে, ফিল। এবারে এর মধ্যে দেখো আমরা এই জিনিসগুলো পড়বো নেক্সট ক্লাসে, মানে লেকচার নাম্বার 4-এ। আমি কি বললাম, লেকচার নাম্বার 4-এ আমরা এই জিনিসগুলো কন্টিনিউ করবো। কী কী দেখবো? রাদারফোর্ডের পরমাণুর মডেল, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা সাধারণত তুমি ইউটিউবে পাবেই না, বাংলা চ্যানেলে তো পাচ্ছই না, আমি পড়াচ্ছি প্রথমবার। ড্রব্যাক অফ রাদারফোর্ড, তুমি রাদারফোর্ডের পরমাণু মডেলের ড্রব্যাকগুলো কোথায় ছিল সেটা দেখাবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলোকে সম্পূর্ণ কভার করব। তার আগে তোমরা কিন্তু এই সম্পূর্ণ ক্লাসটাকে কেমন কেমন ফোর্স লাগছে, কেমন দিকে লাগছে, তার ডাইরেকশন, প্রতিটি কিন্তু ক্লিয়ার না, তবে কিন্তু পরবর্তী লেকচারগুলো তোমাদের খুবই ইজি, এবং রিমেনিং চ্যাপ্টারটা খুবই ইজি লাগে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসের মধ্যে। টাটা।